ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। খুলনায় খুন, লাশ গুম আর সন্ত্রাসের কথা উচ্চারিত হলেই যে নামটি সবার মানসপটে ভেসে ওঠে সেটি হলো এরশাদ শিকদার। তার দৌরাত্ম্য শেষ হয়েছে এক যুগেরও বেশি সময় আগে। তারপরও কেন রক্তাক্ত খুলনা? প্রতি মাসেই খুন হচ্ছেন কোনো না কোনো জনপ্রতিনিধি, ব্যবসায়ী, এমনকি সাংবাদিকও। এমনও তো দেখা গেছে একই পরিবারের ৩ জন জনপ্রতিনিধি একের পর এক খুন হয়েছেন। কেন এমন টার্গেট কিলিং? ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। খুলনা শহর থেকে ফুলতলা উপজেলার দামোদরের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এই এলাকার কাশেম শিল্পনগরীর প্রতিষ্ঠাতা সর্দার আবুল কাশেম। তার বাড়িটি চেয়ারম্যান বাড়ি হিসেবেই এলাকায় পরিচিত। সেই চেয়ারম্যান বাড়ির কবরস্থানে এখন পাশাপাশি শায়িত এলাকার নির্বাচিত ৩ চেয়ারম্যান। একজন হলেন সর্দার আবুল কাশেম ওরফে ছোট কাশেম। তিনি নিহত হন ১৯৯৮ সালের ১৮ই আগস্ট সন্ত্রাসীদের গুলিতে। কাশেম চেয়ারম্যান হওয়ার পরেতেই এই দ্বন্দ্বটা শুরু হলো। পূর্ব বাংলাদেশের এক লিডার ছিল, এদের পার্টির ওই নেতাকে অ্যারেস্ট করায় দেয় আব্দুর রশিদ মালিথারে। কাশেম চেয়ারম্যান, পুলিশি অপারেশন হয় এই শিমুল ভুইয়াদের বাড়িতে। শিমুল ভুইয়ার বাড়িতে অপারেশন হলে তখন আপনার ওর বাপকে খুব টর্চার করে। এক যুগ পরে কাশেম চেয়ারম্যানের বড় ছেলে এবং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বাদল আততায়ীর গুলিতে নিহত হন। এই দুটি হত্যাকাণ্ডের মামলার বাদী ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু। তাকেও একই কায়দায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে ডিবি পুলিশ পরিচয়ে আসা সন্ত্রাসীরা। এবছরের ২৫শে মে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিঠু। বাবা ও বড় ভাইয়ের কবরের পাশেই তাকেও সমাহিত করা হয়েছে। আবুল কাশেম ও বাদল নিহত হওয়ার পর পরিবারের প্রভাবশালী মিঠুকে কিভাবে হত্যা করলো সন্ত্রাসীরা? ২-৩টে গাড়ি আসলো, দেখলাম কি এই জায়গায় ডিবি লেখা। ঢুকেই হেলমেট পরে ঢুকেই চেম্বার খুলেই একটা ফায়ার করার সাথে যখন চিল্লে উঠলো তখন আমি শর্টগানটা নিতে যাই, আমার বুকে লাথি মারে দরজার দিকে সহায় আরেকটা বুকে লাথি মারে ফুট করতে গেছে। আমি মনে করেন ছোটই দৌড় দিচ্ছি। মোটরসাইকেলে ৬ জন লোক আসে, ডিবির পোশাক পরা আসে। প্রথমে তার বডিগার্ডে গুলি করে, ভিতরে ঢুকে গুলি করে, গুলি করতে করতে ৩০ রাউন্ড গুলি করেছে তারা। ডিবি ল্যাব লেখা ৩ জন ঢুকে গেল, গুলি করলে ওই সেই গুলি সরাসরি ওর এইখানে একদম পড়ে গেল। তৃতীয় গুলি পিঠির এই দিক দিয়ে, ওই গুলিটাই হচ্ছে আমার এই পা এবং আমার অন্ডকোষ, ওর গায়ে লেগে তারপরে স্পিনটারটা আমার। মিঠুকে হত্যা করা হবে এমন একটি আগাম তথ্য পেয়েছিল র্যাব। ঝিনাইদহে র্যাবের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা ও তার সহযোগী আলমউদ্দিন র্যাবের হাতে আটক হওয়ার পর তারা জানায় খুলনায় তাদের একটি গ্রুপ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সর্দার আলাউদ্দিন মিঠুকে টার্গেট করেছে হত্যা করতে। সে অনুযায়ী মিঠুকে সতর্কও করেছিল র্যাব। কিছু অস্ত্র নিয়ে গেছে, এই অন্য অঞ্চল থেকে আসছে এই খুলনা এলাকায়, এবং সেই অস্ত্রগুলো এই সর্দার আলাউদ্দিন মিঠুকে হত্যা করার উদ্দেশ্যে এরকম একটা জাস্ট খুব অতটা অথেন্টিক না একটা তথ্য আমাদের কাছে এসেছিল, এবং তাকে একটু সতর্ক করেছিলাম যে এরকম একটা আপনি আপনার কিছু হুমকির কথা শোনা যাচ্ছে, আপনাকে একটু সতর্ক থাকতে হবে। র্যাব থেকে অফিসে ডাকছিল ৭ই মে থেকে, বলেছিল যে পায়ে বিপদ আছে। তবে আগাম তথ্য পাওয়ার পরও কেন মিঠুকে রক্ষা করতে পারল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? প্রত্যেককে যে অন বাই অন তাদের সেভ করে রাখা সম্ভব হয় না। তথাপি যদি কোনো জিডি বা কিছু থাকতো তার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখা হতো। এক্ষেত্রে কোনো জিডি ছিল না। সুস্পষ্ট তথ্য পাওয়ার পর যখন টার্গেটকে রক্ষা করা গেল না, তখন ৩১শে মে ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হয় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা
কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা ও তার সহযোগী আলিমউদ্দিন। ঘটনার কয়েকদিনের মধ্যেই মিঠু হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠুকে হত্যা করতে লন্ডন প্রবাসী বিএনপি নেতা ডক্টর মামুন ভাড়াটিয়া খুনিদের 30 লাখ টাকা দিয়েছে। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি যিনি প্রবাসী থাকেন, বিএনপির এক নেতা, উনি ফাইন্যান্স করেছেন 30 লক্ষ টাকা। কিলার গ্রুপের হাতে 20 লক্ষ টাকা উনি ইনভেস্ট করেছেন, যাতে আগামী নির্বাচনে সংশ্লিষ্ট মারা যায় আলাউদ্দিন, সে না থাকলে উনি নির্বাচন করতে পারেন। তবে পুলিশের এই দাবিকে ভিত্তিহীন ও কাল্পনিক বলছে বিএনপি ও নিহত মিঠুর পরিবার। বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করছে, বিএনপির নেতার লাশ উল্টো বিএনপির ঘাড়েই তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ বিএনপির লাশ বিএনপির ঘাড়েই তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। হাসনাত রেজভী মার্শাল আর শিমুল ভূঁইয়া, এই 2 জন জড়িত, এটা আমার বিশ্বাস করি। পাশাপাশি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া, বর্তমানে শেখ আকরাম হোসেন, এই দুটো ব্যক্তির পুলিশের থেকে তারা মনে হয় যদি সরকারি দল করে তাদেরকে সেভ করার জন্য এই 2 জনও জড়িত। বিএনপি নেতারা অভিযোগ করছেন, ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতেই এই মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়ানোর অপচেষ্টায় লিপ্ত পুলিশ। মূল আসামিদের আড়াল করার জন্যই এই হত্যাকাণ্ডে যারা জড়িত সরাসরি করার জন্য এই ধরনের একটি অবিশ্বাস্য ঘটনার অবতারণা করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র দিয়েই এবং একাধিক অস্ত্র দিয়েই, এক একজন হত্যাকারীর হাতে 2টা করে অস্ত্র ছিল, এটি মিঠুর পরিবারের বক্তব্য। সে সমস্ত অস্ত্র উদ্ধার হয় নাই। একটা পাইপ গান সাদৃশ্য অস্ত্র দেখিয়ে খনি বানানোর একটি কাহিনী পুলিশ প্রচার করছে। ঘটনার পরপরই মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ নিহত মিঠুর পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় যান। চরমপন্থীদের আনাগোনা তৎপরতা এ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারি নাই। তবে এখন যে ঘটনা ঘটে গেল, এখন তো অবশ্যই এটাকে হিসাবে নিতে হবে এবং সেভাবে প্রশাসনকেও এগোতে হবে। পরিস্থিতিটা এইরকম থাকলে নিরাপদ কিন্তু আমরা কেউ না, আমিও না। হত্যাকাণ্ডের 3 বছর আগে 2014 সালে উপজেলা চেয়ারম্যান পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী SM আকরাম হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কার কথা ক্রাইম ওয়াচ টিমকে জানিয়েছিলেন সর্দার আলাউদ্দিন মিঠু। এই এলাকায় জনযুদ্ধের সামরিক প্রধান শিমুলের বাড়ি। এই কয়েকদিন আগেই এই জেল থেকে এত মামলার আসামি, 72 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে বের করে আনা হয়েছে। আকরাম সাহেব ছাড়িয়ে এনে এলাকার পরিবেশটাকে এত দূষিত করে ফেলেছে। এখনও মিঠুর পরিবারের সন্দেহের তীর উপজেলা চেয়ারম্যান SM আকরাম ও পারিবারিক শত্রু ভূঁইয়া পরিবারের সদস্যদের দিকে। কারণ তাদের বাবা আবুল কাশেম, বড় ভাই আবু সাইদ বাদল এবং মিঠু হত্যাচেষ্টা মামলায় এরাই আসামি ছিল। সে কারণে এই 2 শক্তির সাথে হাত মিলিয়ে বিএনপির একটি অংশ মিঠুকে হত্যা করে থাকতে পারে। শিপলু ভূঁইয়া চেয়ারম্যান হওয়ার কারণে এলাকায় তাদেরকে শেল্টার দিয়ে রাখছিল, যে একটা কিলারের তো হঠাৎ করে নিয়ে আসা যায় না। এলাকায় তারা শিপলু ভূঁইয়ার শেল্টারে ছিল, কিন্তু শিপলু ভূঁইয়ার বড় ভাই হচ্ছে যে শিমুল ভূঁইয়া। এই জন্য আমরা জানাই যে শিপলু ভূঁইয়া আক্রান্ত এরাও জড়িত। তবে মিঠুর পরিবারের এমন দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন উপজেলা চেয়ারম্যান SM আকরাম ও ভূঁইয়া পরিবারের সদস্য এবং দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। যারা এই মারামারি কোনো রাজনীতি করে, তারা তো তার সাথে যে কোচির কথা, আশরাফুল আলম কোচি, ওই কেসের আসামি, বাদল হত্যার আসামি। বাদল হত্যা তো সবাই জানে যে তার বাড়িতে বেরিয়ে যায় বাদলে মারল, সেও আসামি রয়েছে, চার্জশিটভুক্ত আসামি। আর আমি তো কোনোদিন ওদেরকে অমঙ্গল চাইনি। আমি অমঙ্গল চাইলে তো এইভাবে ঘুরে বেড়াতে পারতো। আপনি বলেন, পুরনো একটা শত্রুতা তত্ত্ব ছিল আমাদের, মোটামুটি এই অঞ্চলের সাথে এই শত্রুতা। এখন এই অঞ্চলে মনে করেন আমরা একটু লিডিংয়ে থাকি, কোনো কিছু হলে তীরটা আমাদের দিকেই তারা করে। ওরা বারবার ওই একই কথা দেখাচ্ছে যে
উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরা আর কি জড়িত। ওই মিঠুই টাকা দিয়ে এটা করিয়েছে, কম বেশি সবাই জানে যে টাকা দিয়ে আমার হাজবেন্ডকে ক্রস ফায়ারে দিয়েছে। তবে আর কত রক্ত ঝরলে পড়ে পারিবারিক ও রাজনৈতিক খুনোখুনি বন্ধ হবে? কি বলছে সর্দার ও ভূঁইয়া পরিবার? হত্যাকাণ্ড কখনো সুষ্ঠু সমাধান আনে না, একটা থেকে একটা বাড়তে থাকে। ওই যদি শুনে আমার দাদাকে অমুকরা মারিছে, ওই কিন্তু ওই শত্রুতা ওই দাদা পুতা তার সাথেও কিন্তু একটা বিরোধ থেকে যাবে। আর আমি পার্সোনালি কখনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না। আর কত খুন খারাপই হবে, অবশ্যই আমরা অবসান চাই। আমাদের সন্তানরা ছোট মানুষ, ওরা নিচেই নামতে পারে না ভয়ে, তারপরে কোথাও যাইতে পারে না। দর্শক, একজন জনপ্রতিনিধিকে হত্যা করা হবে এমন আগাম তথ্য পাওয়ার পরও যখন তাকে রক্ষা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন এর আগে যেসব জনপ্রতিনিধি, ব্যবসায়ী আর সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, সেসব হত্যা মামলার কি অবস্থা? জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড এমন আপ্ত বাক্যই কি প্রযোজ্য হচ্ছে খুলনার রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে? রক্তাক্ত খুলনায় কি শুধুই রক্ত ঝরে যাবে? বিচারহীনতার সংস্কৃতি কি সন্ত্রাসীদের আরও বেশি উৎসাহিত করছে নতুন নতুন খুনের নেশায়? যুগের পর যুগ মামলা চললেও যখন তা নিষ্পত্তি হয় না, তখন ছিঁচকে ক্যাডাররাও হয়ে ওঠে বড় বড় রাজনৈতিক দলের প্রথম সারির নেতা। প্রগতিশীল জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে তাহলে কি খুনিরাই নিয়ন্ত্রণ করবে খুলনার রাজনীতি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত ৯০-এর দশকে সিপিবির প্রবীণ রাজনীতিক রতন সেনকে খুন করার মধ্য দিয়ে খুলনায় রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়। তার পরের টার্গেট খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আবুল কাশেম। ১৯৯২ সালের ২৫শে এপ্রিল প্রকাশ্য দিবালোকে আবুল কাশেম সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই রাজনীতিবিদ হত্যার জেরে কয়েকদিন খুলনা অচল রাখেন সাধারণ জনগণ। দীর্ঘ ২২ বছরেও এই মামলার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ আবুল কাশেমের পরিবার। ২০ বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত তার সুষ্ঠু বিচার পেলাম না। এই পরিস্থিতিতে যদি এইভাবে কেসগুলো নষ্ট হওয়ার তালে থাকে, তাহলে আদৌ সুস্থ বিচার হবে কি না হবে, এটাই আমাদের সন্দেহ। উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত রেখে দিনে দিনে আসামিরাও বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া এখন বড় বড় নেতা। এই মামলার আসামি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গত ২৯শে জানুয়ারি HM এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। আবুল কাশেম হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করলেন মুশফিক। এই মামলাটা আসলে দীর্ঘদিনের বিষয়, তো কিন্তু ওই মামলা আমরা যেটা দেখছি, সাক্ষী যেগুলো হয়ে গেছে সেগুলো সেখানে আপনার নামে আসছে। আমি আসলে কি যে মামলা আর আপনি এই মামলার আরেক আসামি ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাসের দাবি, মামলায় হাজিরা দিতে গিয়ে চরম হয়রানিতে আছেন তিনি। এই হত্যাকাণ্ডের বিচার আমি প্রথম দাবি করছিলাম এবং খুলনাবাসীকে সহায় করে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করছিলাম যে আমি আসামি না হয়ে কোনো অপরাধ না করে ২০ বছর একটা মানুষকে কোর্টে ২১ বছর কোর্টে আসা যাওয়া করা, এটা কত কষ্টদায়ক। শেখ আবুল কাশেম হত্যাকাণ্ডের সময় উত্তাল খুলনার জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন বর্তমান জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। দীর্ঘ ২২ বছরেও এই মামলার বিচার না হওয়ায় তিনিও অবাক। খুলনাতে প্রভাবশালী লোক হিসেবে তার পরিচিতি ছিল, তো সেরকম একটা লোককে মারাটা আর একটা প্রভাবশালী গ্রুপ ছিল সম্ভব না। তাকে মারতে হলে এবং প্রকাশ্য দেওয়ার লোকে তাকে হত্যা করা হয়েছিল, এটা আর একটা প্রভাবশালী গ্রুপ নিশ্চয়ই করেছে। খুলনার প্রবীণ আইনজীবীরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই দীর্ঘ ২২ বছর ঝুলে আছে আবুল কাশেম হত্যা মামলার বিচার। কারণ কোর্ট তো উইদিন টাইম, যে আইনে যেটা আছে উইদিন টাইম লিমিটেড পিরিয়ড আছে, স্পেশালি দু একটা কেস লেন্থ হতে পারে, সেও বলা যায় আইনে, কিন্তু এটা কেউ খেয়াল কেউ করে না। আরও বেশি বেশি কথা, এটা সরকারের পক্ষে উদাসীনতার জন্যই কেস লেন্থ হচ্ছে সব জায়গায়। তবে সরকার পক্ষের বিশেষ পিপির দাবি, উচ্চ আদালতে মামলা স্থগিত থাকলে নিম্ন আদালতের কিছুই করার থাকে না। রাষ্ট্রপক্ষ সবসময় এই মামলাগুলি না, ইতিমধ্যে অনেক মামলাই জননিরাপত্তা কোর্টের মামলা, বড় বড় হত্যা মামলা নিষ্পত্তি করেছে
কিন্তু যেহেতু উচ্চ আদালতের স্টে হওয়ার কারণে এখানে নিম্ন কোর্টের প্রসিকিউশন যারা আছেন, আমরা আছি, এটা আমাদের করার কিছু নেই। একের পর এক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় কি চরমপন্থী আর সন্ত্রাসীরা আরও মরিয়া, আরও বেপরোয়া? এদের হাতে খুন হন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু সহ বহু জনপ্রতিনিধি। একই কায়দায় জনপ্রতিনিধিরা টার্গেট কেন? এই মানুষগুলো যাদের স্বার্থের প্রতিবন্ধক হিসেবে কাজ করছিল, সেই সব গোষ্ঠীরাই তাদেরকে কোনো একেবারে ভাড়াটে খুনি নিয়োগ করে তাদেরকে হত্যা করেছে। সর্বশেষ শুক্রবার রাতেও ব্যবসায়ী এবং ইসলামী আন্দোলন নেতা শেখ ইকবাল সারোয়ার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দর্শক, তবে কি এই খুনের মিছিল থামবে না? স্বজনহারাদের পরিবার বলছে তা থামানো সম্ভব যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক দায়িত্ব পালন করে। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।